আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি যখন এইভাবে লজ্জা পাও না তখন ইচ্ছে করে তোমাকে। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির জ্যাবিল মার্কা হাসি দিয়ে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি আরো লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে রাখে। আবির তিথির গালে 2 হাত রেখে তিথির মুখটা নিচের দিকে নিয়ে আসে। তিথি তো লজ্জায় চোখ দুটো বন্ধ করে রেখেছে, ভয়ে তার ঠোঁট দুটো কাঁপছে। আবিরের খুব ইচ্ছে করছে তিথির এই কাঁপা কাঁপা ঠোঁটে ডুব দিতে। আবির তিথির ঠোঁটের দিকে এগোতে থাকে, তখন দরজায় টোকা পড়ে। আবির তিথিকে ছেড়ে নিচের চেয়ারে বসে। তিথি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে, লজ্জায় আবিরের দিকে তাকাতেও পারছে না। রাফি ভেতরে এসে আবিরকে কিছু ফাইল দেয়। রাফি খেয়াল করে তিথি একপাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, আর কেমনভাবে যেন চুপ করে আছে। রাফি কিছু বলতে যাবে, তিথিকে তখন আবির বলে, মিস তিথি, আপনাকে যে কাজ দিয়েছি তা করেন, আর হ্যাঁ একটা কফি পাঠিয়ে দেন। তিথি তাড়াতাড়ি নিচের টেবিলে চলে যায় আর বুকে হাত রেখে নিঃশ্বাস নিতে থাকে। তিথির কাছে এই মুহূর্তগুলো বেস্ট ছিল। সারাদিন কেটে যায়, আবির আর তিথির একটুও দেখা হয় নাই। একটা মিটিং থাকায় আবির চলে যায়। তিথি নিজের কাজ শেষ করে চলে যেতে লাগে, তখন রাফি এসে তিথিকে বলে, তিথি চলো আমি তোমায় দিয়ে আসি। একটু হেসে কথা বলেছি তাই বচ্চাটা আমার হাত এত জোরে চেপে ধরেছে। যদি এখন রাফির সাথে যাই তাহলে তো আমাকে আস্তা গিলে খাবে। না না রাফি, আমি চলে যেতে পারবো, আর আমার একটা কাজ আছে, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তিথি, কালকে তো নিউ ইয়ার, চলো না কোথায় ঘুরতে যাই। রাফি, কালকে অফিস আছে আর কালকে একটা মিটিংও আছে, সো সরি। আচ্ছা আসি, আমার দেরি হচ্ছে, বাই। তিথি চলে যায়। রাতে খেয়ে তিথি বিছানায় শুয়ে শুয়ে আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে নিজে নিজে ব্লাশিং হচ্ছে। আর কখন যে ঘুমিয়ে গেছে। ঠিক রাত 11:30-এ আবির তিথিকে কলের উপর কল দিচ্ছে, কিন্তু তিথি ফোন ধরার নামই নেই, সে তো ঘুমাচ্ছে। আবিরের খুব রাগ লাগছে তিথির ওপর, এইটা দেখে যে এই মেয়েটা এত ঘুম কিভাবে যেতে পারে। আবির আবার কল দেয়। তিথি ফোনটা হাতে নিয়ে ঘুমন্ত কণ্ঠে বলে, ওই বদমাইশ, এত রাতে ফোন কেন করেছিস? কেন আমার ঘুমের 12টা বাজানোর জন্য কল করছিস? তোকে সামনে পাই ঝাঁটা দিয়ে পিটাবো। তিথি, মাথার উপর থেকে আছাড় দিব এখন। ফালতু কথা আর একবার বললে ফাজিল মেয়ে। আবিরের কণ্ঠ শুনে তিথি ভয়ে লাফিয়ে ওঠে। আপনি নিচে আসো এখন। তিথি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:45। স্যার এত রাতে? তিথি, তুমি যদি এখন নিচে না আসো তাহলে আমি উপরে আসলে কিন্তু অনেক খারাপ হবে, সো তাড়াতাড়ি চলে আসো। তিথি কিছু বলতে যাবে তার আগে আবির ফোনটা কেটে দেয়। তিথির খুব রাগ লাগে, আবার তাড়াতাড়ি ওড়নাটা নিয়ে নিচে নেমে এসে দেখে আবির গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিথি একটু মুচকে এসে আবিরের কাছে যায়। আবির তিথিকে দেখে তো পুরো হা করে তাকিয়ে থাকে। সাদা কামিজ, চুলগুলো অগোছালো, কোনো সাজ নাই, পুরো আবিরের মনের মতো লাগছে। তিথি আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে, তা আবিরের একটুও খেয়াল নাই। সে তো শুধু তিথিকে হা করে দেখছে। তিথি আবিরের চোখে চোখ পড়ায় তাড়াতাড়ি সরিয়ে ফেলে, কিন্তু আবির তো বেহায়ার মতো তিথির দিকে তাকিয়ে আছে। তিথির খুব অতিষ্ঠ লাগছে। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার কেন ডেকেছেন? তিথির মেজাজটাও খারাপ হচ্ছে, আর না পেরে আবিরের হাতে একটা চোরে চিমটি দিয়ে চিৎকার করে বলে, স্যার কেন ডেকেছেন? তিথি এত জোরে চিমটি দিল যে আবির হাত ঘষতে ঘষতে শেষ, আর রাগি লোকে তিথির দিকে তাকিয়ে বলে, তাই বলে এইভাবে চিমটি দিবে? মাথায় বুদ্ধি বলে কিছু নাই, পাজি মেয়ে। যাপ বাবা, যখন সুন্দর করে ডাকলাম তখন শুনে নাই, আর এখন যখন একটা চিমটি দিলাম এত রেগে যাচ্ছে। আসলে কারো ভালো করতে নাই। চিমটি দেওয়া ভালো কাজ? হ্যাঁ, তা নয় তো কি? আপনি তো জানেন না যে দিনে একবার হলেও চিমটি খেলে শরীর সুস্থ থাকে। তাই এত চিন্তা? তাহলে তো আমারও তা করতে হয়। তিথি কিছু বোঝার আগে আবির তিথির হাতে জোরে একটা চিমটি দেয়। ও মা গো মা, মেরে ফেলেছে গো। আবির তো হাসতে হাসতে শেষ তিথির কাণ্ড দেখে। আবির একটু হাসি থামিয়ে তিথিকে বলে, এখন তোমার শরীরও সুস্থ থাকবে। তিথি রেগে আবিরের দিকে তাকায় আর রাগী কণ্ঠে বলে, আমি বাসায় যাচ্ছি, শুধু শুধু চিমটি দেওয়ার জন্য ডেকেছে। আমার এত সুন্দর ঘুম নষ্ট করে গেলাম আমি। আবিরের এখন মনে পড়ছে সে কেন এসেছে। আবির তিথির হাত চেপে ধরে বলে, গাড়িতে ওঠো। কি?
কানে কি কম শোনো? বলেছি গাড়িতে ওঠার জন্য। মাথা কি ঠিক আছে না গেছে পুরো? এত রাতে আমি কেন গাড়িতে উঠতে যাব? আজিব। যা বলছি তা করো। আমি উঠবো না। বুঝেছি, তোমার তো আবার সোজা কথা কানে যায় না, তাই আমাকে এইটা করতে হবে। তিথি কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে কোলে করে গাড়িতে বসায় আর নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তিথি গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আবির তিথিকে গাড়িতে বসে দরজা লক করে দেয়। আবির জানতো তিথি এমনটাই করবে, তাই তো দরজা লক করে দিচ্ছে। দেখুন, ভালো হচ্ছে না। আমি বাসায় যাব, আমাকে যেতে দেন। আবির তিথির কথায় কোনো উপায়ও দিচ্ছে না, আর না তিথির দিকে তাকাচ্ছে। সে নিজের মতো ড্রাইভ করছে। তিথি তো বকবক করতে করতে শেষ। আবির না পেরে তিথিকে এক ধমক দেয়। চুপচাপ বসে থাকো, আর একটা কথা যদি শুনি বা নড়াচড়া করেছো তাহলে থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দিব। ফাজিল কোত্থেকে। দাঁত ফেলে দিলে আমি খাবো কিভাবে? তোমাকে কি থাপ্পড় দিতে হবে? চুপ থাকতে বলেছি, চুপ থাকো ফাজিল মেয়ে। তিথি চুপ করে অন্য পাশে তাকিয়ে আছে আর পা তুলে ছিটে বসে বসে আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শয়তান বজ্জাত পোলা, লাল হনুমান খবিস, নীল টিকটিকি। ইচ্ছে করছে একটা লাথি মেরে জাপানে পাঠিয়ে দেই। নীল বিড়াল কোত্থেকে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি বিড়বিড় করে কি যেন বলছে। পা তুলে পুরো বাচ্চা মেয়ে। আবিরের আর বুঝতে বাকি রইল না যে তিথি তাকে বকা দিচ্ছে। একটু মুচকে এসে তিথিকে বলে, আমাকে বকা দেওয়া শেষ হলে পানি খেতে পারো। আপনি কি করে বুঝলেন যে আমি আপনাকে বকা দিচ্ছি? এত জোরে বললে তো যে কেউ শুনবে মিস নীলতিতা। তিথি আবিরের হাত থেকে পানির বোতল নিয়ে গটগট করে পানি খেয়ে চুপচাপ বসে আছে আর ভাবছে, আচ্ছা, এই বজ্জাতটা আমাকে কই নিয়ে যাচ্ছে? আমাকে যদি মেরে কোথাও ফেলেও দেয় তখন কি হবে আমার? আম্মু গো, এই বজ্জাটার হাত থেকে বাঁচাও। আমার এখনো বিয়ে হয় নাই। আমি তো ভেবেছি আমার নাতি নাতনির ছেলে মেয়ে দেখে যাব, আর মনে হয় হবে না। তিথি তো ভাবনার দুনিয়ায় পড়ে আছে। হঠাৎ গাড়ি থামিয়ে আবির তিথিকে বলে, নামো। স্যার, আমরা কোথায় আসছি? আগে নামো, তখন বুঝতে পারবে। তিথি গাড়ি থেকে নেমে আবিরের সামনে যায়। আবির তিথির হাতটা শক্ত করে ধরে এক জায়গায় নিয়ে যায়। তিথি চারপাশে চোখ বুলিয়ে দেখে এইটা তো একটা সাগর পার। তার মানে তারা সাগর পাড়ে এসেছে। এই বজ্জাটা কি আমাকে মেরে সাগরে ফেলে দেবে? তিথি আবিরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আমি যাব না আপনার সাথে। আমি জানি আপনি আমাকে কি জন্য নিয়ে আসছেন। আবির পকেটে হাত রেখে তিথির দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি জন্য এনেছি তুমি জানো? কেন এনেছি তাহলে বলো দেখি। আমি জানি আপনি আমাকে এখানে মেরে সাগরে ফেলে দিয়ে চলে যাবেন। স্যার, আমার এখনো বিয়ে হয় নাই। প্লিজ আমাকে মারবেন না। আমার বাচ্চারা এতিম হয়ে যাবে। আমার স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলবে। আমার নাতি নাতনিরা তার দাদিমাকে হারিয়ে ফেলবে। প্লিজ আমাকে মারবেন না। আবির তো তিথির কথা শুনে পুরো ব্যাককল হয়ে গেছে। কি? এই মেয়ে, তোমার মাথায় আসলে কি আছে বলো তো? এত বাজে কথা কিভাবে মাথায় আসে তোমার? সব সময় আজাইরা কথা ছাড়া আর কিছু জানো না? আমি বাসায় যাব। আবিরের খুব রাগ লাগছে নিজের ওপর, যে এই কেমন মেয়ে। প্রেমে সে পড়ল। আবির হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। আবির তিথির সামনে এসে তিথির হাত ধরে বলে, চুপচাপ আমার সাথে চলো, একটা কথাও না। তিথি অনেকটা ভয় ভয়ে আবিরের সাথে যায়। তিথি একটু সামনে গিয়ে যা দেখে তা দেখে তার চোখ যেন আটকে যায়। এত সুন্দর করে একটা টেবিল সাজানো হয়েছে। টেবিলের চারপাশে সাদা কাপড় দিয়ে ঢাকা, ছোট ছোট ক্যান্ডেল সেখানে। তিথি নিচের দিকে তাকিয়ে দেখে নিচে গোলাপ ফুলের পাপড়ি পড়ে আছে, আর তার উপর তিথি হাঁটছে। তাও আবিরের হাত ধরে সমুদ্রের ঢেউ যেন তখন আরও বেড়ে গেছে। চারপাশে শীতল বাতাস মুগ্ধ করার মতো পরিবেশ। তিথি তো মুগ্ধ নয়নে শুধু সব দেখছে। আবির তো শুধু তিথির দিকে তাকিয়ে আছে। তার তিথির চেহারায় যে খুশি দেখছে, যা উপভোগ করছে। চাঁদের আলোতে যেন তিথিকে আরো বেশি সুন্দর লাগছে। আবির তিথির হাত ছেড়ে দেয় আর পকেটে হাত রেখে একপাশে দাঁড়িয়ে তিথির কাণ্ডগুলো দেখছে আর মুচকি হাসছে। তিথি চারপাশে ঘুরে ঘুরে দেখছে। তিথি তো মুগ্ধ হয়ে সব দেখছে আর আবিরের দিকে তাকাচ্ছে। আবির ঘড়ির দিকে তাকিয়ে তিথির কাছে যায়, কানের কাছে মুখ এনে বলে, হ্যাপি নিউ ইয়ার। তিথি আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে যেন একটা কথাও বের হচ্ছে না তার। আবির একটু হাঁটু গেড়ে তিথির সামনে বসে পড়ে আর পকেট থেকে একটা রিং বের করে তিথির দিকে এগিয়ে বলে, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ।
আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই রিয়েলি লাভ ইউ তিথি। উইল ইউ ম্যারি মি? তিথি তো কিছু বলার ভাষা পাচ্ছে না, চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। তিথির তো বিশ্বাস হচ্ছে না যে আবির তাকে এইভাবে প্রপোজ করবে। সব কিছু যেন তার স্বপ্ন মনে হচ্ছে। বছরের শুরুতে আমি তোমাকে এইটা বলতে চাই তিথি, আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি। তোমার সব সুখের কারণ হতে চাই। তোমার চোখের পানি মুছে দেওয়ার জন্য তোমার পাশে থাকতে চাই। তোমার সব বকাগুলো প্রতিদিন শুনতে চাই। তোমার মুখের হাসির কারণ হতে চাই। আমাকে কি তোমার মনে একটু জায়গা দিবে প্লিজ? আমাকে তোমার হাতটি সারা জীবনের জন্য ধরার অধিকার পেতে চাই। আজকে এই আকাশের চাঁদ, সমুদ্রের ঢেউ, শীতল বাতাসকে সাক্ষী রেখে এইটা বলতে চাই তিথি, আমি তোমায় অনেক ভালোবাসি। তিথি তো কান্নায় কিছু বলতেও পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আবির উঠে তিথির গালে হাত রেখে বলে, এই পাগলি, কান্না করছো কেন? উত্তর দিবে না? তিথি আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তিথি পুরো বাচ্চাদের মতো আওয়াজ করে কান্না করছে। আবির জানে তিথি তাকে অনেক ভালোবাসে। আবির তিথিকে শক্ত করে ধরে রাখে। অনেকক্ষণ তিথি আবিরকে জড়িয়ে ধরে কান্না করে। আবির একটুও বাধা দেয় নাই, কারণ আজকে শেষ কান্না তার, আর কাঁদতে দিবে না তার। আবির তিথিকে সরিয়ে তিথির গালে হাত রেখে বলে, আজকের পর একটু কান্না করবে না। তুমি কান্না করলে আমার বুক খুব জলে মিস্তিতা। তিথি তো কান্না করে করে পুরো মুখ লাল করে ফেলেছে। আবির তিথির গালে হাত রেখে তার দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তিথির চোখের পানিগুলো মুছে দেয়। বাতাসে তিথির চুলগুলো সামনে এসে পড়ছে। আবিরের খুব ভালো লাগছে যে বাতাস তিথির চুলগুলো নিয়ে এইভাবে খেলা করছে। আবির একটু মুচকে এসে তিথির চুলগুলো কানে গুঁজে দেয় খুব যত্নে। আবির তিথির কানের কাছে আস্তে করে বলে, উত্তরটা তো দিলে না, তুমি কি আমায় ভালোবাসো না? তিথি আবির দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। আপনি জানেন আমি আপনাকে, তারপরও আবার এইভাবে জিজ্ঞেস করছেন। আবির তিথির অনেক কাছে এসে তিথির গালে হাত রেখে তিথির দিকে তাকিয়ে থাকে। বাতাসে তিথির চুলগুলো আবিরের মুখে এসে পড়ছে। আবিরের খুব ভালো লাগছে এই মুহূর্তটা। আবির তিথির চুলগুলো তার মুখ থেকে সরিয়ে তিথির কানে গুঁজে দেয়। আস্তে একটা ফু দেয়। তিথি পুরো কেঁপে ওঠে। ঠান্ডায় পুরো কাঁপছে মেয়েটা। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঠান্ডায় কাঁপছে। আবির সাথে সাথে তিথিকে ছেড়ে দিয়ে নিজের জ্যাকেটটা খুলে তিথিকে পরিয়ে দেয়। তিথি তো আবিরের দিকে পলকহীন তাকিয়ে থাকে। এই যে ম্যাডাম, এইভাবে কেন তাকিয়ে আছেন? তিথি বড় একটা নিঃশ্বাস ফেলে আবিরকে বলে, কিছু না স্যার, আমাদের এখন যাওয়া উচিত। আসলে অনেক রাত হয়েছে আর বাসায়ও কেউ নাই। বাসায় কেউ নাই মানে? তুমি কি একা থাকো? না না, আমার একটা বেস্ট ফ্রেন্ডও থাকে, কিন্তু ও এখন ওর গ্রামের বাড়িতে গেছে, চলে আসবে কিছুদিনে। তাই বলে তুমি একা থাকবে? আমাকে আগে বলো নাই কেন? আপনি জেনে কি করতেন তখন? আমি জেনে কি করতাম মানে? না মানে ইয়ে মানেটা কি? এইসব সোজা কথা বলতে পারো না? আসলে আপনি জানলে কি করতেন আর কি। আমার বাসায় নিয়ে যেতাম আর কি। আমি একা থাকতে পারি তো, আগেও তো কতবার ছিলাম, আর ছোট থেকে তো একাই ছিলাম, অভ্যাস হয়ে গেছে একা থাকার। আবির বুঝতে পেরেছে তিথির মন খারাপ হয়ে গেছে। আজকে বলেছো, আর যদি তোমাকে বলতে শুনি যে তুমি একা বা তোমার কেউ নাই, তাহলে থাপ্পড় মেরে গালের দাঁত সব ফেলে দিব। বলে দিলাম। তিথির চোখ দুটো ভিজে গেছে। আজকে তিথির এইটা জেনে খুব খুশি লাগছে যে তারও কেউ আছে, আপন বলতে ভালোবাসার জন্য কেউ আছে। তিথি চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে পানিটি নিচে পড়ার আগে আবির তিথির মুখের নিচে হাতটি দিয়ে দেয়, আর গড়িয়ে যাওয়া চোখের পানির ফোঁটা আবিরের হাতে পড়ে। তোমার চোখের পানির খুব দাম তিথি। আজকের পর প্লিজ কেঁদো না। আমি সহ্য করতে পারি না তোমার চোখের জল। বড্ড ভালোবাসি যে তোমায়। তিথি আবিরের দিকে শুধু তাকিয়ে আছে। তার একটু বিশ্বাস হচ্ছে না যে আবির তাকে ভালোবাসে, তার জন্য চিন্তা করে, তাকে নিয়ে ভাবে। তিথি আবিরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমাকে কেউ আজ পর্যন্ত এভাবে আপন করে নেয় নাই, জানেন? কেউ বলে নাই যে তিথি আর কেঁদো না, আমি আছি তোমার পাশে। কেন আমার কেউ নাই? কেন কেউ এসে বলে না প্রিন্সেস তোমার বাবা পাশে আছে? কেন কেউ এসে বলে না যে আমার মেয়েকে একদিন পরীর মতো সাজাবো? কেন কেউ এসে বলে না, শাসন করে নাই? কেন বকা দেয় নাই? আবির ঠিক বুঝতে পারছে তিথির মনের অবস্থা। যার পরিবার নেই সে বুঝে পরিবারের মূল্যটা আসলে কি। মায়ের আদর, বাবার শাসন কি জানে না। পরিবারের ভালোবাসা পায় নাই সে, পরিবারের ভালোবাসা পায় নাই। সে বুঝে কষ্টটা কত পরিবার না থাকার।
আবির তিথির মনের অবস্থা ঠিক বুঝতে পারছে। একটা ছেলে বা মেয়ের জন্য তার পরিবার সবার উপরে। বিপদে যখন পড়বেন তখন কেউ আগে আসুক আর না আসুক, পরিবার ঠিকই এগিয়ে আসবে। সব বিপদ থেকে উদ্ধার করার জন্য বাবা মা সব এক করে দিবে। পরিবার না থাকা যে বড় কষ্টের। এই তিথি, আমার দিকে তাকাও। তিথি তো কেঁদেই যাচ্ছে। আবির তিথির চোখের পানি মুছে তিথির গালে 2 হাত রেখে বলল, কে বলেছে তোমার কেউ নাই? আমি আছি তো, আর আমার পরিবার আছে। আমার বাবা মাও তো তোমার বাবা মায়ের মতোই, তাই না? তাহলে কেন কান্না করছো পাগলি? একবার আমার বউ হয়ে আমাদের ঘরে যাও, তখন দেখবে ম্যাডাম, আমার বাবা মা তোমাকে পেয়ে আমাকেও ভুলে যাবে। তিথির চোখের পানি তারপরও কমছে না। আবির একটু মুচকে এসে তিথিকে বলে, মনে আছে তোমার আব্বু তোমাকে পেয়ে আমাকেও ভুলে গেছে, আর নিজের হাতে খাইয়ে দিয়েছে, আর আমাকে খাবার দেওয়ার কথাও তার মাথায় ছিল না। তিথি একটু মুচকে এসে মাথা নাড়ালো। আবির তিথির কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে তিথিকে বলে, তিথি, আমাকে বিয়ে করবে? তিথি আবিরের দিকে শুধু তাকিয়ে আছে। হয়তো এই কথা আবির বলবে সে ভাবতেও পারে নাই। এই যে মিস ঘুমপড়ি, আমাকে কি আপনি সত্যি বিয়ে করবেন? এইভাবে চুপ করে আছেন কেন? উত্তর দেন। হ্যাঁ। হ্যাঁ বলছো তা ভালো কথা, কিন্তু এইভাবে কান্না করছো কেন? স্টুপিড। আপনি আমাকে স্টুপিড কেন বললেন? আবির আর না পেরে হেসে দেয়। এক তো বাচ্চাদের মতো কান্না করছে, তার মধ্যে চেহারাটা পুরো বাচ্চাদের মতো করে রেখেছে। আবির তিথির গাল টেনে দিয়ে বলে, এমনি। আচ্ছা চলো। কোথায়? টেবিলে খাবার দেখছো না? আমরা এখন খাবো। আবির তিথির হাত ধরে টেবিলে নিয়ে যায়। টেবিলের সামনে নিয়ে গিয়ে একটা চেয়ারে এগিয়ে দেয় আর তিথিকে ইশারা করে বসতে বলে। তিথি চুপচাপ বসে পড়ে। আবিরও গিয়ে বসে। ক্যান্ডেলের আলোতে তিথির মুখখানি অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছে যে আবির এক ধ্যানে তাকিয়ে আছে। তিথি আবিরের দিকে চোখ পড়ায় খেয়াল করে। আবির তার দিকে কেমন হবে যেন তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? হুম কি হুম? হুম। উফ। তিথি উঠে আবিরের কাছে যায় আর জোরে চিমটি দেয়। আবির তো বেচারা। আ তিথি, জি বলুন। তুমি আবার চিমটি দিলে? তো কি করব? আপনি সে কখন থেকে আমার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছেন। আমি কখন থেকে ডাকছি, আপনার তো কোনো খবরই নাই, তাই আর কি। ও তাই? তাহলে তোমাকেও দিতে হয়? চেয়ার থেকে উঠে তিথির দিকে এগোতে এগোতে তিথি ভয়ে দূরাতে থাকে। আর কিছু না ভেবে আবির তো হতবাক যে এত বড় মেয়ে এইভাবে দূরাচ্ছে। আবিরও তিথির পিছনে পিছনে দৌড়াতে থাকে। তিথি, থামো বলছি। আমি ধরতে পারলে খবর আছে তোমার। আমাকে কি বাদরে কামড়াইছে যে আমি থামবো আর আপনি আমাকে ধরে লবণ মরিচ দিয়ে খাবেন? আবির দাঁড়িয়ে যায় তিথির কথা শুনে। আবির হাঁপাতে হাঁপাতে নিচে নিচে বলে, ইয়া আল্লাহ, এ কোন পাগল মেয়ের প্রেমে পড়লাম? বাদর আবার কামড় দেয়? তিথি দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে আর দৌড়াতে না পেরে থেমে যায় আর হাঁপাতে থাকে পেটে হাত দিয়ে। একটু পর পেছনে তাকিয়ে দেখে আবির পেছনে নাই। তিথি চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই, পুরো অন্ধকার। তিথির একটু ভয় করছে। স্যার স্যার, আপনি আছেন? আবির তিথিকে চারপাশে খুঁজে দেখে নাই, কোথাও নাই। আবিরেরও খুব ভয় করছে যে এই মেয়ে গেল কই। একটু সময় আবির তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে তিথি দাঁড়িয়ে আছে। আবির দৌড়ে গিয়ে তিথির সামনে দাঁড়ায়। আবিরকে দেখে তো তিথির মনে হয় জানে জান পেয়েছে। তিথি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয় পেয়েছো? তিথি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না না, একদম না। আবির মুচকে এসে তিথির মাথায় হাত রাখে। অনেকক্ষণ পর তিথিকে ছেড়ে দিয়ে বলে, তিথি চলো বাসায় দিয়ে আসি তোমায়। তিথি মাথা তুলে আবিরকে হ্যাঁ জানায়। আবির তিথির হাত ধরে হাঁটতে থাকে। গাড়ির সামনে এসে দরজা খুলে দেয়। তিথি গাড়িতে উঠে বসে। আবিরও উঠে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি সিট বেল্ট লাগায়নি। আবির তিথির দিকে একটু ঝুঁকে সিট বেল্টটা লাগায়। লাগানোর সময় আবিরের চোখ তো তিথির চোখের দিকে। দুইজনের চোখে হারিয়ে গেছে। তিথি অনেকটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। আবির একটু মুচকে এসে নিজের সিটে ভালোভাবে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। তিথি তো পুরো লজ্জায় আবিরের দিকে তাকাচ্ছে না, অন্য পাশে তাকিয়ে আছে। আবির ড্রাইভ করছে, আবার আর চোখে তিথির দিকে তাকাচ্ছে। তিথিও আবিরের দিকে একটু পরপর তাকাচ্ছে। হঠাৎ আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি তার দিকে তাকিয়ে আছে। আবিরের চোখ পড়ায় তিথি তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে, কিন্তু ব্যর্থ হয়। আবির তার আগে দেখে ফেলেছে। তিথি অনেক লজ্জা পায়। তুমি যখন লজ্জা পাও না, তখন পুরো
স্ট্রবেরি লাগে, তখন ইচ্ছে করে খেয়ে ফেলি। আবিরের এমন কথায় তিথি আরও লজ্জা পেয়ে যায়। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। এইভাবে লজ্জা পেও না, পরে অ্যাক্সিডেন্ট করব। মানে আপনি কেন অ্যাক্সিডেন্ট করবেন? তুমি যেভাবে লজ্জা পাচ্ছ তা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো তোমার এই লজ্জা মাখা মুখখানি দেখে যে আমার খুব পছন্দ, তা তো তুমি জানো না। তিথি তো এবার আরও লজ্জা পায়। আবির মুচকি এসে ড্রাইভ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাড়াতাড়ি চলে আসে। তিথি নেমে চলে যেতে লাগে, তখন আবির ডাক দেয়।